আমরা ইন্টিগ্রেশনে যে এরকম সাইনটা দিই, এই সিম্বলটাই কেন দিই? আমরা তো অন্য কিছু দিতে পারতাম। কনস্ট্যান্ট দেখলেই প্রথমে ধরে বাইরে বের করে দেবো। এটাকে বলি হচ্ছে আপার লিমিট, হচ্ছে লোয়ার লিমিট। বললেই একদম কেটে শূন্য বসিয়ে দেবে। নিচে যেটা আছে তার ডেরিভেটিভ যদি উপরে বসে থাকে তাহলে কি হবে? হ্যালো, ওয়েলকাম টু সায়েন্স সাফারি। তো তোমাদের যে সিরিজটা চলছিল যে যাদের ম্যাথ নেই তারা কিভাবে ফিজিক্সটাকে পড়বে, তো আমি এর আগে অলরেডি দুটো ভিডিও দিয়ে দিয়েছি। একটা হচ্ছে ত্রিকোণমিতির উপর আর একটা হচ্ছে ডেরিভেটিভের উপর। তো আজকের ক্লাসটা হচ্ছে ইন্টিগ্রেশনের উপর। তো আজকের ক্লাসে ইন্টিগ্রেশনের যে বেসিক থিওরিটা, এখানে ফর্মুলা, তারপরে ইন্টিগ্রেশন আমরা কেন করছি সব বলবো। তার আগে বলে রাখি, আমরা বেশিরভাগ ছেলেরা ইন্টিগ্রেশন জিনিসটাকে ভয় পায়, ঠিক আছে? আমরা ভয় পাবো না, আমরা মজা নিয়ে করবো। যারা মজা নিয়ে ইন্টিগ্রেশন করতে পারবে তাদের কাছে ফিজিক্সের 50 থেকে 60% নিউমেরিক্যাল এমনি সলভ হয়ে যাবে। আর 12 তে ইন্টিগ্রেশন থেকে 15 থেকে 20 নাম্বার আসে প্রায়, তো অ্যাভয়েড করার কোনো জায়গাই নেই। কিন্তু বেশিরভাগ ছেলে এটাকে ভয় পায় বলে অ্যাভয়েড করে। কিন্তু যারা মজা নিয়ে করবে তারা কখনোই অ্যাভয়েড করবে না। একবার মজা পেয়ে গেলে ইন্টিগ্রেশন থেকে ভালো জিনিস আর নেই। তো যাই হোক, আমরা ভয় পাবো না, আমরা মজা নিয়ে করব। তো আমরা বেশি ডিটেলসে যাব না। ফিজিক্স পড়তে গেলে এইটুকু যা লাগবে ওইটুকুই আজকে আলোচনা করব। আজকের ক্লাসের উদ্দেশ্যটাই সেটা। তো যাই হোক, তো বলে রাখি প্রথমে ইন্টিগ্রেশন হচ্ছে দু প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল, ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, বা অনির্দিষ্ট সমাকল। আর একটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রেশন। বা নির্দিষ্ট সমাকল। তো আমরা ফিজিক্স পড়তে গেলে আমাদের লাগবে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই ডেফিনাইট ইন্টিগ্রেশন, ঠিক আছে? কিন্তু এই ডেফিনাইট ইন্টিগ্রেশন শিখতে হলে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন জানতে হবে। কিছুই না, আমরা ইনডেফিনাইট ইন্টিগ্রেশনে নরমাল এরকম একটা ফাংশন থাকে, এটাকে ইন্টিগ্রেশন করতে হয়। আর ডেফিনাইট ইন্টিগ্রেশনে এরকম ফাংশনটা থাকে আর নরমাল একটা লিমিট থাকে, ধরলাম 0 থেকে 1। কিছুই না, এটাই হচ্ছে পার্থক্য। এখানে লিমিট থাকে না ইনডেফিনাইটে, আর ডেফিনাইটে লিমিট থাকে। এটুকু জানলেই মোটামুটি হবে। যাই হোক, এবারে আসি আমরা। আচ্ছা, আমরা ইন্টিগ্রেশনে যে এরকম সাইনটা দিই, এই সিম্বলটাই কেন দিই? আমরা তো অন্য কিছু দিতে পারতাম। এই সিম্বলটাই কেন দিচ্ছি? প্রথমে বলে রাখি, ইন্টিগ্রেশন মানে হচ্ছে একদম পাতি ভাষায় বুঝতে গেলে একদম যোগ করা, ঠিক আছে? নরমাল ছোটবেলায় যেমন যোগ করতাম, ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগ করা। এবার যোগের ইংলিশ কি? সাম। এই সামের এসটাকেই আমরা এরকম বড় করে সাপের মতো করে লিখি, ওই জন্যই হচ্ছে সিম্বলটা এরকম। আর বললাম ইন্টিগ্রেশন মানে যোগ করা, ওই জন্যই সামের এস। যাই হোক, এবার আছে আমরা ইন্টিগ্রেশন কেন করব। ওই যে বললাম ইন্টিগ্রেশন মানে যোগ করা। এবারে আমরা সবসময়, আমরা মানুষ, আমরা সবসময় সহজ দিকটা খুঁজি, ঠিক আছে? যোগের থেকেও সহজ দিক। ধরে নাও তোমার এত বড় একটা রাস্তা আছে, এটা হচ্ছে x মিটার, ঠিক আছে? x মিটার। তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এখান থেকে এখানে আসবে। ধরলাম এখানে তোমার সাথে কেউ দেখা করতে এসছে, ঠিক আছে? তুমি এখান থেকে এখানে আসবে। এবারে এখান থেকে এখানে আসতে গেলে এই রাস্তাটাকে আমি ছোট ছোট কিছু পার্টে ভাগ করলাম, ঠিক আছে? এখান থেকে এখানে আসতে গেলে তোমাকে এইটুকু রাস্তা অতিক্রম করে করে আসতে হবে। এই দুটো ছোট 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 রাস্তা অতিক্রম করে আসতে হবে। তো এই রাস্তার ছোট ছোট পার্টগুলোকে আমরা বলবো dx, ঠিক আছে? এবারে আমরা যদি অনেক কটা সবকটা dx প্লাস dx প্লাস dx প্লাস dx প্লাস dx যোগ করি, তাহলে আমরা কি পাবো? x টা পেয়ে যাচ্ছি না। এবারে আমাদের তো এতগুলো dx যোগ করা সম্ভব নয়, অর্থাৎ অনেক dx হবে।
তাই জন্য আমরা একটা সহজ রাস্তা বের করলাম, ইন্টিগ্রেশন। এই ছোট একটা dx নেব, ছোট পার্টটা নেব, যে তুমি যখন এখানে ছিলে কতটা রাস্তা অতিক্রম করেছো 0, এখানে আসার পর কতটা অতিক্রম করেছো x, তাহলে 0 থেকে x পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করে দেবো, তাহলেই আমরা এই পুরো রাস্তাটা পেয়ে যাব। তাহলে কোনটা সহজ হচ্ছে, অতগুলো dx যোগ করব নাকি আমরা এই নরমালি সুন্দর করে ইন্টিগ্রেশন করে দেবো তাহলেই পেয়ে যাব? অবশ্যই আমরা এটা করব, অতগুলো dx তো যোগ করা আমাদের মুখের কথা সম্ভব না আমাদের পক্ষে, না? এই জন্যই আমরা যোগ করার একটা যোগ তো এমনিতেই সহজ, তার থেকে একটা সহজ পদ্ধতি খুঁজলাম, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। আমরা মানুষ, আমরা প্রথমে সহজ দিকটাই চুজ করব। তো নরমাল যে থিওরিটা এটাই হচ্ছে সেটা, একভাবে ইন্টিগ্রেশন জিনিসটা কি ওটা বুঝতে পারি। তো সেটা হচ্ছে, তো এই এরকম একটা গ্রাফ আছে, এটা y, বললাম আমাদের y is equal to x এর গ্রাফ কেমন হয়, এরকম হয়, সরি এরকম মূল বিন্দু আমি গ্রাফ হয়, ঠিক আছে? এখানে 0,0, এখানে ধরলাম 1,0, এখানে 2,0। তো তোমাকে বলা হলো এইটুকু জায়গাটার এরিয়া বের করতে। এটা তো আরামসে বেরিয়ে যাবে, সমকোণী ত্রিভুজ আছে, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করে দিলেই বেরিয়ে যাবে। কিন্তু যদি y is equal to x না দিয়ে y is equal to x স্কয়ার এর গ্রাফ দিল, তাহলে কেমন হবে? y is equal to x স্কয়ার এর গ্রাফ কেমন হবে? এরকম হবে, এখানে 0,0, এখানে বললাম 1,0, 2,0, 3,0। এবার তোমাকে বলা হলো এইটুকু এরিয়াটা, এইটুকু যে অঞ্চলটা এরিয়া বের করতে, ক্ষেত্রফল বের করতে। কিভাবে করব? নরমালি যদি এরকম থাকতো আমরা তো আরামসে হাফ ইনটু উচ্চতা করে বের করে দিতাম, কিন্তু এইভাবে তো আমাদের আর এখন করতে পারবো না। আমাদের এই যেরকম কার্ভ আছে, তাহলে আমরা কি করব? এই প্রবলেমটা দূর করার জন্য আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন কোথা থেকে কত দূর করব? 0 থেকে 2 অবধি, 0 to 2। কার ইন্টিগ্রেশন করব? x স্কয়ার ইন্টিগ্রেশন করব। তাহলে এটা ইন্টিগ্রেশন করে দিলেই আমরা এইটুকু জায়গা পেয়ে যাব। বোঝা গেল? এটাই হচ্ছে বেসিক ইন্টিগ্রেশনের থিওরি। তো যাই হোক, এবারে আমরা ইন্টিগ্রেশনের বেশ কিছু রুল আছে, ফর্মুলা আছে, ওগুলো আমরা আলোচনা করব। সবার প্রথম রুল ইন্টিগ্রেশনের, x এর মাথায় কোনো পাওয়ার থাকে সেটা ইন্টিগ্রেশন কি হবে? x এর মাথায় কোনো পাওয়ার থাকলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এই সিটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে সিটা কিন্তু সবসময় লিখতে হবে, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই লিখতে হয় না, প্রায় 90% ক্ষেত্রে ফিজিক্সে লিখতে হয় না। তো আমরা লিখি, অসুবিধা নেই, তবে ফিজিক্সে এই সিটা না লিখলেও চলে, কিন্তু ম্যাথে লিখতে হয়। তো চলো আমরা একটা কোশ্চেন করি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 5 dx আছে। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, এই যেখানে dx টা লিখছি, dx টা মানে হচ্ছে আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। dx আছে এখানে, যদি x না থেকে যদি এখানে ধরলাম t আছে, ঠিক আছে, তাহলে কিন্তু এই ইন্টিগ্রেশনটা হতো না, তাহলে কিন্তু এটা কনস্ট্যান্ট পার্ট হয়ে যেত। কনস্ট্যান্ট পার্ট থাকলে কি হয়? t টু দি পাওয়ার 5 বাইরে চলে আসবে, আর এখানে dx পড়ে থাকবে, আর dx এর ইন্টিগ্রেশন অলওয়েজ x। আমরা আসবো পরে, আমরা নোট আকারে সব লিখবো। তো যাই হোক, আমরা যেটা কোশ্চেনটা ছিল সেটা করি। এখানে x টু দি পাওয়ার 5, ঠিক আছে? এবার এটা ইন্টিগ্রেশন করলে কি হবে? কি করলাম আমরা? মাথায় প্লাস 1 করলাম বাই যেটা ছিল সেটা। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে? x টু দি পাওয়ার 5 প্লাস 1, এবার এটাকে আবার নিচে লিখে দেব, 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস c।
বোঝা গেল? একটা মজার বিষয় দেখো, এই পার্টটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? ডেরিভেটিভ করে দেখি। এখানে আমরা 1/6 যেমন আছে তেমন রেখে দিলাম। এবারে এই x⁻6 এর ডেরিভেটিভ করলে কি হবে? 6 আগে চলে আসবে, x⁻6 - 1 is equal to 6, এই 6 কেটে গেল, তাহলে x⁻5 কি পেয়ে গেলাম? পেলাম না আমরা এখানে পার্টটা যেটা করতে দিয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা বুঝলাম ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের রিভার্স প্রসেস। ঠিক আছে, তোমরা লিখে রাখতে পারো খাতায় নোট আকারে। ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের রিভার্স প্রসেস। তো দেখো তোমরা কতটা মজার জিনিস ইন্টিগ্রেশন। এটাকে অ্যাভয়েড করার মতো এটা জিনিসই নয়, এটা মজা নিয়ে করতে পারলে এর থেকে সহজ জিনিস আর কিছু নেই। তো যাই হোক, আমরা পরের রুলের দিকে যাই। তো দেখে নাও নেক্সট রুল কি, সেকেন্ড রুল। ধরলাম এখানে ইন্টিগ্রেশন অফ একটা ফাংশন আছে প্লাস আর একটা ফাংশন আছে dx। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? এটা আমরা সেপারেট করে লিখবো। ঠিক আছে, এখানে দুটো ফাংশন আছে, দুটো ফাংশনকে আমরা একটাকে এইভাবে লিখবো fx dx প্লাস আর একটাকে লিখবো 5x dx। এরকম দুটো ফাংশন প্লাস থাকলে, প্লাস বা মাইনাস তাহলে আমরা এইভাবে দুটোকে আলাদা করে লিখতে পারি। তো চলো একটা কোশ্চেন করে দেখা যাক। লাম ইন্টিগ্রেশন অফ এখানে কত আছে x² প্লাস x³ পাতি একদম এক্সাম্পল নিচ্ছি বোঝার সুবিধার জন্য। এখানে তাহলে এখানে কি হবে? x² dx প্লাস x³ dx। এটা তো কিছুই নেই, আরামসে মানে x⁻2 + 1 / 2 + 1 প্লাস x⁻3 + 1 / 3 + 1 is equal to x⁻3/3 plus x⁻4/4 plus c। চলো পরের রুলের দিকে যাই। তো দেখে নাও থার্ড রুলটা কি হবে? থার্ড রুল হচ্ছে ধরে নাও ইন্টিগ্রেশন অফ এখানে কোন একটা কনস্ট্যান্ট পার্ট আছে, কে দিয়ে লিখছি কনস্ট্যান্ট পার্ট আছে, আর এখানে x dx আছে। তাহলে এটা ইন্টিগ্রেশন কি হবে? কনস্ট্যান্ট পার্টটা অলওয়েজ আগে বাইরে চলে আসবে। ঠিক আছে, x dx এখানে যাই হোক না কেন, যে কোনো কনস্ট্যান্ট পার্ট থাকুক না কেন, কনস্ট্যান্ট পার্টটা সবার আগে বাইরে চলে আসবে। কনস্ট্যান্ট দেখতে পেলে আগে ধরে বাইরে বের করে দেবে। এবারে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? x² / 2 plus c। ঠিক আছে, তো একটা কোশ্চেন করে দেখা যায়। ধরলাম ইন্টিগ্রেশন অফ এখানে পাই x² / 2 dx। তো চলো পড়া যায় এটাকে। এটাকে পাই কি কনস্ট্যান্ট পার্ট, আগে ধরেই বাইরে বের করে দেবো। পাই ইন্টিগ্রেশন অফ x² / 2 dx। এবারে দেখে নাও পাই, এবারে এখানে নিচে হাফ আছে না, কিছু নেই মানে কি এখানে 1 আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ এখানে 1/2 x² dx আছে। এবারে 1/2 তো একটা কনস্ট্যান্ট পার্ট, ওটাকেও তো বাইরে বের করতে হবে। কনস্ট্যান্ট দেখলেই প্রথমে ধরে বাইরে বের করে দেবো। এবারে x² dx, এবারে এই 5/2, এবারে x² ইন্টিগ্রাল তো আমরা তো জানি x³ / 3 plus c। তো আমরা কি করব? কনস্ট্যান্ট পার্ট দেখলেই প্রথমে ধরে বাইরে বের করব, যতগুলি কনস্ট্যান্ট থাকুক না কেন। বুঝা গেল? যাই হোক, এবারে ফোর্থ রুল, 4 নম্বর রুল। ওই যে একটু আগে বলছিলাম ইন্টিগ্রেশন অফ আমরা যেখানে dx লিখছি, dx টা কেন লিখছি? dx তারপর এখানে অনেক জায়গায় অনেক সময় dt থাকবে, dw থাকবে, এগুলো আমরা কেন লিখছি? এগুলো লেখার উদ্দেশ্যটা কি? আমরা এইগুলো দেখেই বুঝতে পারবো যে ইন্টিগ্রেশনটা কার রেসপেক্টে করতে হবে। ধরলাম এখানে dx আছে, এবার যদি এখানে x থাকে তাহলে নরমাল x² / 2 plus c হয়ে যাবে। এবার যদি x না থেকে যদি এখানে t থাকতো তাহলে কি হতো? x না থেকে যদি t থাকতো তাহলে কিন্তু t² / 2 plus c এটা কিন্তু করে দিলে
একদম কেটে গোল্লা বসিয়ে দেবে, এটা হবে না। এখানে টি আছে, এখানে ডিএক্স আছে, তাহলে আমাদের এখানে তখন টিটা কনস্ট্যান্ট পার্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে এখানে যদি ডিটি থাকতো তাহলে টি স্কয়ার বাই 2 প্লাস সি অবশ্যই হতো, তাহলে এটা ঠিক হতো। কিন্তু যেহেতু এখানে টি নেই, এখানে ডিএক্স আছে, তখন এক্স টিটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে। তাহলে কনস্ট্যান্ট থাকলে কি করতে হবে, প্রথমেই কনস্ট্যান্টটাকে ধরে বাইরে বের করে দিতে হবে, ইনটু ডিএক্স। তাহলে টি এবার ডিএক্স এর ইন্টিগ্রেশন অবশ্যই এক্স হয় প্লাস সি। বুঝা গেল? তো এটা কোশ্চেন করা যাক। বললাম এখানে ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার প্লাস টি ডিএক্স আছে, কি হবে? প্রথমে আমরা এই রুলটা লাগাই, এই রুলটা একটু আগে বললাম, সেপারেট করব দুটোকে, x স্কয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ টি ডিএক্স। তো হয়ে গেল অঙ্কটা আরামসে। x স্কয়ার ইন্টিগ্রেশন x কিউব বাই 3 প্লাস, এবার এখানে t আছে, এখানে dx আছে, তাহলে t টা কি হবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে t টা বাইরে চলে আসবে, t x প্লাস c। বুঝা গেল? পরের রুলটা দেখে নাও। পরের রুলটা হচ্ছে নিচে যেটা আছে তার ডেরিভেটিভ যদি উপরে বসে থাকে তাহলে কি হবে, log অফ মড এই নিচের পার্টটা প্লাস c, ঠিক আছে। কি বললাম, নিচে যেই পার্টটা বসে আছে তার ডেরিভেটিভের পার্টটা যদি উপরে থাকে তাহলে কি হবে, log অফ fx, log বা ln mod অফ fx প্লাস c। বুঝা গেল? তো কোশ্চেন দেখি একটা, ইন্টিগ্রেশন অফ 1/x dx আছে, তাহলে এটা কি হবে, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার, উপরে নিচে আছে, উপরে মাইনাস আসবে, 1 হবে, -1 হবে, ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার -1 প্লাস 1 বাই -1 প্লাস 1 প্লাস c, তাই তো? করলেই একদম কেটে শূন্য বসিয়ে দেবে। অনেকেই করে এটা, আমি দেখেছি, এটা করলে একদম ধরে শূন্য বসিয়ে দেবে, কিন্তু এটা করলে তো হবে না, আমাদের অঙ্কের সাথে তাল মিলিয়ে চলতে হবে, অঙ্কে যেটা রুল সেটাতেই করতে হবে। কি বললাম একটু আগে, নিচে যেটা বসবে তার ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে কি হবে, log অফ সেটা নিচের পার্টটা হবে। তাহলে এখানে কি আছে, এখানে x আছে, আর x এর ডেরিভেটিভ কি হয়, 1 হয়, তাহলে এখানে রুল অনুযায়ী কি হবে, log অফ mod অফ x হবে না, প্লাস c বাই ln mod অফ x প্লাস c। বুঝা গেল? একইভাবে আরেকটা কোশ্চেন নেওয়া যাক, ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে sin x বাই cos x dx আছে। এবারে cos x এর ডেরিভেটিভ কি হয়, cos x এর ডেরিভেটিভ কি হয়, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x হয় না, তাহলে এখানে তো শুধু sin x আছে, তাই জন্য আমরা এখানে কি লিখব, মাইনাস দেব আগে একটা, log অফ cos x প্লাস c। বুঝা গেল? আমরা বলছি নিচে যেটা থাকবে তার ডেরিভেটিভ পার্টটা যদি উপরে বসে থাকে তাহলে log অফ নিচের পার্টটা, একদম ইজি ভাষায় তোমরা লিখে নেবে এগুলো নোট আকারে। তো দেখে নাও একদম লাস্ট টুলে চলে এলাম, লিমিটের ব্যাপারটা। ফিজিক্সে এই লিমিট পুট করাটাই বেশি কাজে লাগে বিভিন্ন ডেরিভেশন নিউমেরিক্যালে। তো যাই হোক, আমরা লিমিট পুট করাটা শিখবো এবার। তো দেখেন এখানে নরমাল একটা ইন্টিগ্রেশন দিয়েছে x স্কয়ার dx, লিমিট কি দিয়েছে, a থেকে b পর্যন্ত। তো প্রথমে বলে রাখি, আমরা এটাকে বলি হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, ঠিক আছে। তো যাই হোক, এটা তো একদম নরমাল ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছে পাতি, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে প্রথমে আমরা ইন্টিগ্রেশনটা করব, কি হবে ইন্টিগ্রেশনটা, x³/3। এবারে আমাদের কাজ হচ্ছে লিমিটটাকে লেখা। লিমিটটাকে কিভাবে লিখবো, প্রথমে আমরা তো এরকম ব্র্যাকেট দিয়ে এইভাবে লিখবো a b, আপার লিমিট লোয়ার লিমিট। এবারে আমাদের লিমিটটাকে পুট করতে হবে, কিভাবে করব, দেখেন যেখানে যেখানে x আছে আমরা সেখানে সেখানে লিমিটটাকে পুট করব। কিভাবে করি আমরা দেখে নাও। প্রথমে আমাদের পুট করতে হবে আপার লিমিটটাকে, আর আপার লিমিটটাকে এবার কি বললাম, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে পুট করব। এই x এখানে আছে x³ তাহলে প্রথমে আপার লিমিট পুট করলে কি হবে, এখানে b^3 মাইনাস দেবো, এবার লোয়ার লিমিটটাকে পুট করতে হবে। লোয়ার লিমিট a আছে এখানে, আর x এর জায়গায় পুট করে দেবো নরমাল a³/3।
বোঝা গেল? একটা কোশ্চেন করি। আমার এখানে ইন্টিগ্রেশন অফ 0 to 1 দিয়ে দিয়েছে 5x প্লাস 2x স্কয়ার এখানে dx দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে কি হবে এখানে নরমাল, প্রথমে আমরা সেপারেট করব 0 to 1 5x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 0 to 1 2x স্কয়ার dx। এবার তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। প্রথমে কি বলছিলাম, এটা কনস্ট্যান্ট পার্ট না, কনস্ট্যান্টটাকে আগে বাইরে আনবো, কনস্ট্যান্ট দেখলে আগে বাইরে বের করব। 5 বাইরে বের করে দিলাম, আর x এর ইন্টিগ্রেশন কি x স্কয়ার বাই 2, লিমিটটা আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখব 0 to 1 প্লাস, এবার আবার এখানে 2 কনস্ট্যান্ট বাইরে বের করে দেব, বাইরে বের করলাম x স্কয়ার এর ইন্টিগ্রেশন কি x কিউব বাই 3, এখানে 0 to 1 ইজ ইকুয়াল টু, এবারে লিমিট পুট করতে হবে। কিভাবে করব, প্রথমে আপার লিমিট কি করব, x এর জায়গায় বসিয়ে দিলাম 1 স্কয়ার বাই 2 মাইনাস দেব লোয়ার লিমিট বসাবো 0 স্কয়ার বাই 2 প্লাস 2 ইনটু আপার লিমিট 1 কিউব বাই 3, এই যে আপার লিমিটটাকে x এর জায়গায় বসালাম, মাইনাস লোয়ার লিমিট x এর জায়গায় বসিয়ে দেব 0 কিউব বাই 3, শেষ অঙ্ক শেষ। 5 ইনটু 1 by 2 minus 0 plus 2 into 1 by 3 minus 0 is equal to 5 by 2 plus 3 by 2 by 3, এখানে কি হবে 6 2 3 15 plus 3 2 4 19 by 6 plus 6। তো এটাই হচ্ছে নরমাল লিমিট বসানোর পদ্ধতি। তো চলো এবারে কিছু বেসিক ফর্মুলা আছে, ওগুলো দেখে নাও, তারপরে আছে ক্লাসটা এখানে শেষ করে দেবো। তো দেখে নাও, আমি এখানে বেশ কিছু ফর্মুলা লিখে দিয়েছি 10টার মতো, তো এগুলো জানলেই মোটামুটি হয়ে যাবে। তো দেখো ইন্টিগ্রেশন অফ sin x dx ইজ ইকুয়াল টু মাইনাস cos x প্লাস c, এই মাইনাস cos x টাকে আবার ডেরিভেটিভ করলে কিন্তু এই sin x পেয়ে যাবো। তো এবার পড়ে দেখাই। তো আমরা কি জানি cos x এর ডেরিভেটিভ আমরা জানি মাইনাস sin x, ঠিক আছে? এবার এখানে মাইনাস cos x আছে, এবার এটা ডেরিভেটিভ যদি করি মাইনাস, এবারে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস sin x, যে পেয়ে গেলাম এটা। তো বললাম এই যে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের নরমাল উল্টোটা। আর এখানে কি আছে cos x dx ইজ ইকুয়াল টু sin x প্লাস c, এবার tan x dx ইজ ইকুয়াল টু মাইনাস log x প্লাস c ইজ ইকুয়াল টু cot x dx ইজ ইকুয়াল টু log of sin x প্লাস c is equal to cosec x dx is equal to log of cosec x minus cot x plus c, sec x dx is equal to log of sec x plus tan x plus c is equal to sec x tan x is equal to sec x plus c, cosec x cot x dx is equal to minus cosec x plus c, e to the power dx is equal to e to the power x dx is equal to e to the power x plus c। এই e to the power x মানে এক্সপোনেনশিয়াল ফাংশন ডেরিভেটিভও যেটা থেকে ওটাই হয়, আবার ইন্টিগ্রেশনও যেটা থেকে ওটাই হয়। আবার ইন্টিগ্রেশন অফ e to the power x dx is equal to e to the power x by log a plus c। তো মোটামুটি এগুলো জানলেই ফিজিক্স করতে যতটুকু ইন্টিগ্রেশন লাগে আজকে ক্লাসটা দেখলেই মোটামুটি হয়ে যাবে, এর থেকে বেশি না জানলেও চলবে। কিন্তু যাদের ম্যাথ আছে তাদের কিন্তু এর থেকেও আরো বেশি জানতে হবে, যেমন এই ইনডিফিনিট ইন্টিগ্রালের মধ্যেই বাই পার্টস আছে, তারপরে হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন আছে, তারপরে আবার পার্সিয়াল ফ্র্যাকশন আছে, তারপরে আবার ডেফিনাইট ইন্টিগ্রালের মধ্যে আবার অনেক কিছু পার্ট আছে। তো যাদের ম্যাথ নেই তাদের এত কিছু না জানলে হবে, কিন্তু যাদের ম্যাথ আছে তাদের 12 এ কিন্তু এগুলো পুরোটাই লাগবে, শুধু এইটুকুতে হবে না। কিন্তু ফিজিক্সে যেটুকু লাগবে ওগুলো আজকে ক্লাসে দেখলেই মোটামুটি হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, একটু যদি উপকারে লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।